ওই ঘুরতে ঘুরতে ওই সুইটাই আমার চোখে লাগছিল। এখনও প্রায় সময় আমি নিজের মানে সামাল দিতে পারি না যে আমি কি ভুলটা করছি না কি বিধাতা আমার এটাই লিখে থুইছিল। আপনার নাম কি ভাই? রফিকুল ইসলাম। মায়ের নাম ছিল নীলা। ওর মায়ের নাম মনে আছে, আর শুধু মনে আছে কুমিল্লার চাঁদপুর হতে পারে। জি। চাঁদপুরও তো একটা জেলাই। জি। কুমিল্লা চাঁদপুর এই দুটো জায়গার মধ্যে একটা। জি। চোখে কি? চোখে ছোটবেলা থেকে একটা অ্যাক্সিডেন্ট আছে আর কি। এটা কি বাড়িতে থাকতেই? জি। বাপ মা জানে? জন্মস্থান বাড়ি, হ্যাঁ মা জানে। মা জানে। জি। বাট অ্যাক্সিডেন্টটা কেমনে হয়েছে এটা কি জানে? হ্যাঁ। বাপ মা যেহেতু জানে তারা নিশ্চয়ই জানে। আপনার মনে আছে কেমনে হয়েছে? জি। তাহলে ওরা যদি এসে বলতে পারে যে অ্যাক্সিডেন্ট এমনি হয়েছে, তাহলে তো আপনি কনফার্ম হয়ে গেলেন এটাই আপনার বাপ মা, তাই না? জি। তাহলে এটা আপনি আজকে বলেন না আমাকে, মোবাইলে বলার দরকার নেই, আমাদের ভিডিওতে বলার দরকার নেই আপনার অ্যাক্সিডেন্টটা কেমনে হয়েছে। এটা আপনার গোপন তথ্য থাকুক। হ্যাঁ, কিন্তু ওইখান থেকেই তো আমার মানে বিপদ। ওইখান থেকে বিপদ শুরু হয়েছে। জি জি। তাহলে তো পুরো গল্পটাই জানতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা একটু অন্যভাবে শুরু করে ফেলেছি ইনফরমালি। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকা, SOCA সকার অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটি আমরা 4 থেকে 4.5 বছর ধরে আমরা নির্মাণ করে আসছি। প্রায় 750 ক্রস করে ফেলেছি, বা 750 কাছাকাছি আমরা এরকম ছেলেমেয়েদেরকে আপনাদের সামনে হাজির করেছি যারা পরিবারে ফিরতে চায়। ছোটোবেলায় বিভিন্ন কারণে তারা পরিবার থেকে হারিয়ে গেছে, এবং 450 কাছাকাছি আমরা ছেলেমেয়েদেরকে আলহামদুলিল্লাহ পরিবারে ফেরাতে পেরেছি। আমি এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারবো না, কারণটা হচ্ছে এপিসোডগুলো আমি যখন রেকর্ড করি, এটা তো রেকর্ডিং এপিসোড, ওই সময়টার সিচুয়েশনটা কি তখন তো আমি জানি না, যখন প্রচার হবে। তো আপনারা নিশ্চয়ই যারা একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, প্রতিটি এপিসোড খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, তারা নিশ্চয়ই কথাগুলো তাদের কাছে বিরক্তির উদ্রেক করতে পারে। একই কথা আমি বারবার রিপিট করি, আসলে নতুন করে বলার তো কিছু নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মূলত কী ধরনের রোল প্লে করে চলেছে। তো আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দোয়া প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। একটু চেষ্টা করবেন এই ভাইটি বা যারা এখানে আসছে নিয়মিত তাদেরকে পরিবার খুঁজে দেওয়ার জন্য। জীবনে একবারই তারা এখানে আসেন, এবং এই আকুতিগুলো কখনোই যেন তাদের ক্ষেত্রে কমে যায় না, এবং কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকখানি কমে যায়, কারণ আমরা তো এটাকে অনুষ্ঠান হিসেবে অনেকে দেখি। সো আমাদের আবেদনটা কমছে, এবং এই কথাগুলো আমি আপনাদেরকে বারবার বিভিন্নভাবে বুঝিয়েছি যে কিভাবে একই জিনিসের আবেদন বারবার আপনার দরজায় নক করলে কিভাবে সেটা কমে যায়। তো সেদিকে আর যেতে চাই না। আমাদের এখানে যদি যোগাযোগ করতে চান আপনারা ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777, আর মেল অ্যাড্রেস তো দেয়াই আছে। এই ফোন নাম্বারটি আমাদের ভিডিওর কোনাতে আছে। আপনার নাম কি ভাই? মানে এখন বর্তমানে নাম? না না, বাবা মার দেয়া নাম। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। জি। এটা বাবা মার দেয়া নাম, আপনার নাম চেঞ্জ হয়েছে তার মানে? মানে এখানে পালিতরা চেঞ্জ হয়েছে। কি দিয়েছে নাম চেঞ্জ করে? সবুজ মিয়া। রফিকুলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রফিকুল ভাই আপনার বয়স আনুমানিক কত হতে পারে? যখন আমি হারাই গেছি তখন আপনার 4 বছর অথবা 4.5 বছর হইব। 4 থেকে 4.5 বছর। জি। আপনার মায়ের নাম? মায়ের নাম ছিল নীলা। বাবার নাম? বেগম, কিন্তু বাবার নাম বলতে পারি না। ওর মায়ের নাম মনে আছে, আর শুধু মনে আছে কুমিল্লার চাঁদপুর হতে পারে। জি। এছাড়া আর তথ্য কোনো কিছু মনে নেই? কুমিল্লা চাঁদপুরের ভিতরে, মানে এই দুই জায়গার ভিতরেই হবে। কুমিল্লা চাঁদপুর এই দুটো, চাঁদপুরও তো একটা জেলাই। জি। কুমিল্লা চাঁদপুর এই দুটো জায়গার মধ্যে একটা। জি। কি হয়েছে একদম বলেন তো, আপনি সুন্দর করে লিখে নিয়ে আসছেন, প্রথম থেকে বলেন। প্রথম থেকে বলতে, আমি যখন ছোট ছিলাম তখন আমি একটু দুষ্ট বেশি ছিলাম। তো আপনার আমার সাথে একটা ছেলে ছিল, ওইখানে আমরা ছাদে, মানে একদিন বৃষ্টি পড়তো আর কি, ছাদে মানে একটু খেলাধুলো করতাম আর কি দুইজনে মিলে। তা আমার সাথে ওই ছেলেটা মানে একটা যে আপনার ইঞ্জেকশনের সুই আছে না, ওইখানে বৃষ্টির সময়, বৃষ্টি যখন তখন একটু জোরেই বৃষ্টি পড়তো, ওই বৃষ্টি ওই ইঞ্জেকশন সুই দেয় পানি ভরাইতো, পানি ভরে ওইও ঘুরতো আমিও ঘুরতাম, কিন্তু ওর হাতে ওই সুইটা ছিল। ওই সুইটা থাকার পরে আপনার ওই ঘুরতে ঘুরতে ওই সুইটাই আমার চোখে লাগছিল। তখন তো মানে আমার একটু মানে অনেক বুদ্ধিজ্ঞান কম আর কি। তারপরে ওখান থেকে মানে আমি তারপরও আমি বলতে পারছিলাম না, তাও খেলার নেশায় ছিলাম। হাই হাই। ও খেলার নেশায় ছিল, মানে আমার বয়সেই তো। তারপরে ওখান থেকে আমার আম্মু যখন নিচ থেকে উপরে আইছিল, এসে দেখে যে রক্ত পড়তেছে, মানে হ্যাঁ গেঞ্জি না অথবা শার্ট ছিল আমার শরীরে। পরে দেখে পানিতে রক্তই ভরা। আরে। পরে ওখান থেকে আমার নিয়ে গেল হাসপাতালে।
হাসপাতালে ওখানে ছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলছিল অপারেশন করা লাগবো, তখন তার চোখটা পাওয়া গেছিল না। জি, তারপরে আপনার ওখানে কিছুদিন ছিলাম, পরে ওই চোখ মনে হয় যে যদ্দূর জানা মতে আপনার সেন্সে কোনো কিছু মনে ওটা নাই, অপারেশন করে ফালা দিছে আর কি। চোখটাই ফেলে দিয়েছে। জি ডেফিনেটলি ফালাইছে, নাহলে তো আপনি চোখ থাকতো, আপনি টের জি পাইতেন। জি। এরপরে আমি কি হয়? পরে এখানে একটা কাটার দাগ আছে তো, হ্যাঁ, অপারেশন একটা হয়তো ইনফেকশন হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, ওই সময়টা তো চোখের হয়তো ট্রিটমেন্ট অতটা ভালো ছিল না। ওখানে মনে হয় আমি কিছুদিন ছিলাম, কিন্তু আমাদের ওখান থেকে একটা মানে আমার খালা অথবা অন্য কেউ হবে, আমার একটা গান বলে ঘুম পাড়াইতো আর কি। আচ্ছা, কি গানটা মনে আছে লাইনটা? তুমি আমার প্রতি সুখী জীবনে অনেক বেদনা ছুঁয়েছ আলো। ওকে ওকে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। হ্যাঁ, গানটা তো খুব পপুলার গান। জি, তো এই গানটা গেয়ে আপনাকে ঘুম পাড়াইতো জি, কি আপনার খালা? খালা অথবা মানে দাদি, মানে কেউ একজন হবে। হ্যাঁ কেউ এই একজন হাসপাতালে? হবে, ওই হাসপাতালে। তারপরে আমার মায়ের মুখ থেকে শুনতাম যে তুমি তো আর দেখতে পারবে না, আর তোমার এই চোখ আর পাওয়া যাবে না। এই কথা বলছিল। তারপরে আমার একটা জিদ উঠছিল, কি মানে রাগ হয়েছিল যে আমার একটা চোখ নষ্ট করছে, আমি আরও একটা চোখ নষ্ট করব। এই ছোট বয়সেই? হ্যাঁ, ওই বয়সে মানে একটা মানে খুব রাগ ছিল। আপনার বন্ধু ছিল সে? এটা সঠিক বলতে পারবো না, আচ্ছা, তখন তো মানে নাম কি ওর? নাম মনে আছে? জি না, নামটা মনে নাই। জি না। আচ্ছা, তারপরে? আপনার যখন চোখটা যখন ইয়ে করার পরে, তখন তো আমার তো মনে করেন যে শেষ, মাথার একটু সেখান থেকে ফির যখন এই রাগ হওয়ার পরে আপনার মনে হয় যে অন্য কিছু, আমি অন্য রাগের মতো অনেক কিছু হয়তো বাপ মায়ের সামনে অনেক কিছু বলতে পারি না, হয়তো অন্য অন্য কোনো কিছু বলছিলাম। কিন্তু ওখান থেকে আমাকে রাত্রেবেলা গাড়ি মানে মাইক্রো গাড়ি হইব, না হলো সিএনজি হইব। তখন তো আপনার ওই টাইমে সিএনজি ছিল না, কিন্তু তারপর মাইক্রো হতে পারে, কিন্তু যে কোনো একটা হইব। হ্যাঁ, আমার ওখানে রাত্রেবেলা নিয়ে যায়, ওই একটা সাইড রাস্তার মোড় আছে, ওইখানে আমার একটা হোস্টেলে রাখছিল কিছুদিন। তারপরে হয়তো হোস্টেলে কোনো কোনো কিছু একটা কারণে এই পাশে একটা আমার একটা খালা না তো অন্য আত্মীয়র একটা বাসা ছিল, ওইখানে আমি 2 তলায়। হ্যাঁ, ওইখানে আমি ছিলাম, চারিদিক দিয়ে ওই বাড়ির মানে বাউন্ডারি ছিল। হ্যাঁ, সেখানে আপনার আমি মানে মায়ের জন্য খুব কষ্ট পাইতাম আর কি। ওখানে আপনি রাখছে কেন? রাখছেন এটা বলতে পারবো না, মানে অতটুকু মনে নেই আর কি। আচ্ছা, রাখার পরে আমি মানে আমার কিছুক্ষণ পর পর মানে মায়ের কথা মনে পড়তো আর কি। আর বাবা তো আসতো আপনার হয়তো ছুটিতে আসতো, 1-2 বার আসতো, এসে মানে বছরে 2-1 বার আসতো। ওখানে আপনি ছিলেন, কাজ কি ছিল আপনার ওখানে? আমার আমি বলতে আমি আর আমার আম্মু আমরা মনে হয় ওখানেই মনে হয় স্থানীয়ভাবেই ছিলাম, ওই বাসাতেই ছিলাম। আর আমার বাবা মনে হয় হয়তো কোনো জব করতো, কোনো সরকারি জব করতো। মানে এটা শুধু আমার মনের আবেগে বলে আর কি। মানে আপনি জাস্ট ধারণা করছেন, মানে আপনি ওখানে ছিলেন কার সঙ্গে? মানে পরবর্তী নেক্সট না, যেখানে আপনার বাবা আপনাকে দেখতে আসতো, ওখানে কার সঙ্গে ছিলেন? আমার মায়ের সাথে ছিলাম। মার সঙ্গে? মা আর আপনি থাকতেন? জি। আপনার কোনো বোন ওই সময়? না, মানে আমি প্রথম। আপনি প্রথম? জি, আমি দ্বিতীয় তো মানে আমি হারানোর পরে হইলেও না, হতো। সেটা অন্য হিসাব। বাবা মাঝে মাঝে দেখতে আসতো? হ্যাঁ, বাবা আসতো, মানে বেশিরভাগ আসতো মানে ঈদের ভিতরে। ঈদে জি, আসতো? আমাদের এই ঈদ শব্দটা কি আপনি আগে থেকেই বলতেন? জি। হ্যাঁ, বর্তমানে আপনি কোথায় থাকেন? বর্তমানে আমি এখন আছি গাইবান্ধা। না, গাইবান্ধা উত্তরবঙ্গের দিকে কিন্তু ঈদকে ঈদ বলে, নাকি গাইবান্ধার দিকে আপনার ঈদই বলে? কোনটা বলে? উত্তরবঙ্গে ঈদকে ঈদ বলে, এটা আমি জানি। আমাদের এলাকাতেও ঈদকে ঈদ বলে, মানে যেটা ই উচ্চারণ হওয়ার কথা সেটা রি করে, আর যেটা রি উচ্চারণ হওয়ার কথা সেটা ই করে। রটাকে অ বানায়, অটাকে র বানায়। তো এই রিদটাকে আপনি ছোটবেলা থেকেই জানেন? জানি, কিন্তু ছোটবেলা থেকে জানি, কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গ লাগে। গাইবান্ধা তো কি রিদি বলে? না, গাইবান্ধা এটা বলে না। তাহলে আপনার বাড়ি কুমিল্লা চাঁদপুর হয় কিভাবে? কুমিল্লা মানে আমাদের বাবা যখন আমাদের সকালবেলা গোসল টোসল করে, যখন কাঁধে করে নিয়ে যেত, মানে মাঠে নিয়ে যেত, ঈদগাহ মাঠে, তখন মানে আমি এইটুকু খালি একটু মনে আছে আর কি। রিদ বলতো? কুমিল্লা চাঁদপুরের দিকে রিদ বলে নাকি?
ঈদ তো আর আমাদের একটা দিকে বলে। আপনার মাঠ আছে, হ্যাঁ, আমার জানা মতে এটা আপনার কুমিল্লার ভিতরেই পড়বে, এটা অনেক বড় মাঠ আছে। আচ্ছা, তো হ্যাঁ আপনি যেটা বলতেছিলেন বলেন, আপনাকে দেখতে আসতো বছরে, হ্যাঁ দুই হ্যাঁ, একবার মাঝে সাঝে ঈদের আসতো। সময়, হ্যাঁ। হ্যাঁ, আসে মানে একটু কিছুদিন থাকে আব্বা, তারপরে আপনার চলে যেত। হুম। এরপরে তারপর? এরপরে মানে একটা মানে ওই বিল্ডিং এর মানে আমার সাথে একটা মেয়ে ছিল। হুম ওই মেয়েটা আপনার, আমরা ধরতে গেলে মনে হয় যে একই সমাজেরই হইব, নাহলে ওই আমার চেয়ে একটু বড় হইব। হুম হুম। কিন্তু আমি আমার মায়ের কথা অতিরিক্ত মনে পড়তো আর কাঁদতাম। হুম। মা তো সাথে ছিল, মার কথা কেন না, মনে পড়ে? মা আমাদের ওখানে রেখে চলে গেছে। ও, মা আপনাকে ওখানে রেখে চলে গেছে, কার কাছে রাখছে? এটা আমার মনে হয় নিজের আত্মীয় কোনো বাসা হইব। মা রেখে চলে গেছে। জি। বাবাও এসে মাঝে মাঝে খোঁজ নিত। বাবা আসতো, জব জব তো জব আপনি তাহলে কার কাছে থাকতেন? শুধু মায়ের কাছে থাকতাম, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে হ্যাঁ। আমাকে ওখানে রেখে আসতো। মানে কিছুদিন পরে হাসপাতাল থেকে আসার পরে যে আমার একটা রাগ হতো না যে আমি আর একটু। ও, এই জন্য বারবার আপনাকে ওখানে রেখে আসতো। হ্যাঁ, প্রথমে ও। আমাকে হোস্টেলে রাখছিল, ওখানে হয়তো কোনো কারণে আমাদের ওখান থেকে বাসা নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার আচ্ছা। পরে তারপরে হয়তো আর দেখার পরে আমার একটা রাগ হইতো। হুম নেক্সট টাইমে আপনার হোস্টেলে গিয়ে আমার একটা মামা নাহলে মামি নাহলে খালা এখানে এই বাড়িতে রেখে আসতো। কিন্তু ওই বাড়িটা আপনার চারতলাতে, 4 রাস্তার মোড়ে, হুম ওইখানে মানে একটা বিল্ডিং বাড়ি ছিল 2 তলা, হুম। আর চারিদিক দিয়ে বাউন্ডারি ছিল, মানে ওয়ালের বাউন্ডারি তো। বুঝতে পেরেছি, হ্যাঁ। তারপর রেখে আসতেন। তারপরে ওইখান থেকে মানে আমি আমার মায়ের কাছে যাওয়ার লেগে মানে অনেক চেষ্টা করতেছি, মানে কান্নাকাটি। হুম আমার গেটের সামনে সিকিউরিটিও ছিল। হুম হুম। কিন্তু আমি কোনো দিক দিয়েই বাড়াতে পারি না। হুম। নেক্সট টাইমে আপনার আমি অনেক কিছুদিন মানে হয়তো অনেক কিছুদিন থাকার পরে আমি আর আমার ওই একটা মেয়ে ছিল, মানে হয়তো খালাতো বোন হতে পারে, জি। দুইজনে মিলে মানে একটা জানলা ছিল, জানলার ওই ইয়ে খুলতাম। আগে তো জানলা ইয়ে খুলে ফেলা যেত system, শিকগুলা হয়তো, হ্যাঁ এর হ্যাঁ, খুলে ফেলা যেত। হ্যাঁ, ওই জানলা খুলে তারপরে ওই সাথে একটা মানে গাছ আছিল, এটা যতদূর সম্ভব হয় নারকেলের গাছ হবে, হুম আর নাহলে তালের গাছ হবে। ওই গাছ দিয়ে, কিন্তু এটা আমি শিওর হতে পারি নারকেলের গাছই হবে। ওই নারকেলের গাছ দিয়ে ওই পাঁচিরের ওটা সাইডে ছিল, হুম। বাউন্ডারির সাইডে ছিল ওটা, ওই পাশে ওই নারকেলের গাছ দিয়ে আমি নেমে যেতাম। হ্যাঁ, নেমে যায়, তারপরে ওখান থেকে ওই রোডে, বিশ্ব রোডে মানে মেইন রোডে উঠছি, উঠতে মানে ওখান থেকে হাঁটতে হাঁটতে যে কই গেলাম আমি নিজেও বলতে পারবো না। তারপরে একটা ব্রিজের কাছে গেলাম। হুম। ওই ব্রিজে মানে তখন ছিল অনেক পানি ছিল, নদী ভরা পানি ছিল। ওই ব্রিজের নিচে আগে দেখতাম যে কেরাম খেলা হতো, তারপরে অনেক কিছুই হতো তখন ওই টাইমে। হ্যাঁ। তারপরে ওখান থেকে আমি একটা আপনার লঞ্চে উঠছিলাম, গেলাসালা লঞ্চ, প্রায় 2-3 তলা হবে। ওই লঞ্চে উঠতে আমি ঘুমায় গেছিলাম গা। ঘুমায় যেতে আপনার আমাকে এক জায়গায় নামে দিল, মানে ঢাকা টঙ্গী হতে পারে লঞ্চ ঘাট। ওখানে যা নামলাম, নামে আমি একটা বাসে উঠছি। না, সরি, ওই বাসে ওঠার আগে আমি একটা বাড়িতে উঠছিলাম নদী পার হওয়ার। এই যে কাজগুলো আপনি করছেন, আপনি মূলত কেন করতেছেন? আপনি বাড়িতে যাবেন এই কারণে? জি, জি। আপনার সঙ্গে কেউ ছিল? না, আপনি বাড়ি চিনতেন? না। তারপর? আমি চিন্তা মানে আমার একটাই ধারণা ছিল যে আমি আমার মায়ের কাছে যাব আমি। রাস্তায় নামলে সেটা পেয়ে যাব। জি। কিন্তু আমি তো অতটুকু বয়সে আমি এটা নিজেও বলতে পারবো না যে আমি নিজে হারিয়ে যাচ্ছি, এটা আমি নিজে বলতে জি জি। পারবো না। তারপর কি হলো? এরপরে আমি ওখান থেকে তখন পরের দিন একটা ঝড় উঠছিল, দিনের বেলায় মানে পুরো অন্ধকার হয়ে গেছিল। এই ঝড়ে একটা বাঁশের বাগান পাইছিলাম, বাঁশের বাগানের ওইখানে একজনের মানে বৃষ্টি পড়তো খুব, ঝড়ও উঠছে খুব। ওই বাঁশের বাগানে আরেকজনের বাসায় উঠছিলাম, উঠতে মানে দেখি এই আঙ্কেলের মানে 4টে মেয়ে আসছিল মনে হয়। হুম। 4টে মেয়ে আসছিল। ওই ঝড়ের সময় ওখানে ওনার সাথেই থাকতাম। পরের দিন আমি যখন ঠাই ঠিকানা যখন কিছু বলতে পারি নাই, তখন আমাকে বলছিল তুমি মানে একটা গরু পালতে বলছিল, মানে তুমি গরু দেখাশোনা করবে আর কি। হুম। হুম গরু শোনো ওটা দেখা সাক্ষাৎ করার পরে
তা গরু তো আমি ওই ছোটো বয়সে মানে গরু ধরতে পারতাম না। তারপরে ওখান থেকে আপনার ওর একটা স্কুটি ছিল না আগে, কুটি মেয়েদের, ওই কুটি মানে এই দুষ্টমি করতে করতে কুটি ফালা দিয়েছিলাম, সম্পূর্ণ তেল পড়ে গেছিলো। তো তারপরে ওর মেয়ে এই এই এর নামে বিচার দিছিল। আমি এই ভয়েতে ওখান থেকে পালাইছিলাম, যে যদি মারধর করে এখান থেকে মানে পালাই গেছিলাম। তারপরে ওখান থেকে আমি একটা বাসে উঠছিলাম, এটা যদ্দূর সম্ভব আপনার বিকালবেলা হবে। ওখান থেকে ওই বাসের থেকে নামার পরে দেখি ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ওখান থেকে ঢাকা টঙ্গী নামছি। টঙ্গীর থেকে নামার পরে আমি নামার পরে কাঁদতাছি আর কি। কান্না করার পরে কিন্তু আমার শরীরে একটা মানে স্কুল ড্রেস ছিল, টাই ছিল, প্যান্ট ছিল আর জুতো ছিল, বুট জুতা। আর আপনার ওখান থেকে নামার পরে আমি যখন কান্নাকাটি করছিলাম তখন একজন লোকে মানে রিক্সা চালাইতো আর কি, ওই ঢাকা টঙ্গী রিক্সা চালাইতো। তখন আমাকে নিয়ে যায়, হয়তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা, কিন্তু হয়তো বাপের নাম বলতে পারিনি, হয়তো মায়ের নাম ঠিকই বলতে পারছি, কিন্তু তখন তো অত খবর টবর নেই, মানে ওই সময় এইসব ছিল না। পরে ওখানে নিয়ে যায় আমাকে নিয়ে যায় রিক্সার গ্যারেজের নিয়ে রাখতো, 2-4 দিন রাখছিল। রাখার পরে এর সাথে আর একজন ছিল, মানে একই দেশের লোক। তো এর নাম হলো আসাদুল। এ নিয়ে আর তো মনে করেন আপনার মেয়ে আছে কিন্তু ছেলে ছিল না, মানে নিজের ছেলে মনে করে আমাকে এখান থেকে নিয়ে নিজের মনে করে পালছে। 1 বছর পরে দেনালার মালিক আল্লাহ, 1 বছর পরে আর একটা ছেলে হয়েছে। এই ছেলে হওয়ার পরে আপনার আগ্রহ কমে গেছে। খুব কমন কেস। তো এখন আপনি কি করেন? আমি এখন গার্মেন্টসে চাকরি করি। ফ্যামিলি আছে? হ্যাঁ, আমার একটা ওয়াইফ আছে আর আমার একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স প্রায় 2 বছর 6 মাস নাকি 7 মাস চলে। তার মানে মূল ঘটনা হলো এই চোখটা অন্ধ হয়ে যাওয়ার পরে আসলে জীবনটা এরকম হয়ে গেছে। কিন্তু ওইটার থেকে আমার বিপদ মানে শুরু। শুধু চোখ অন্ধ হয় না, জীবনটাই অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখনো প্রায় সময় আমি নিজের মানে সামাল দিতে পারি না, যে আমি কি ভুলটা করছি না কি বিধাতা আমার এটাই লিখে থুইছিল। আপনি বিশ্বাস করবেন না, আমি এই ব্যাপারে আমি কালকেও গেছিলাম। আমি প্রায় সময় কুমিল্লা চাঁদপুর ওই জায়গায় যাই। ওখানে যান আপনি? হ্যাঁ, কিন্তু ওইখানে যা আমি কোনো জায়গায় করতে পারি না। কত রকমের জীবন আমি যে শুনেছি, কত রকমের জীবন গল্প যে আমি এখানে এনেছি, আমার নিজেরই মাঝে মাঝে ক্লান্তি লাগে। কিন্তু আমার মাকে আমি খুব ভালোবাসতাম, আর যেখানে গেছি ওখানেও খুব ভালোবাসি। কিন্তু আগে যেরকম ভালোবাসা পাইছিলাম মানে পাইছিলাম, এখন এরকম ভালোবাসা পাই না। আমাকে আমার অনেক বন্ধুরা প্রশ্ন করেন, আচ্ছা কিবরিয়া, তুমি যে এই যে গল্পগুলো শোনো, এই গল্পগুলা তোমার খারাপ লাগে না? তোমার মনের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে না? সত্যি কথা বলতে কি, আমি যদি প্রত্যেকটাই নিজে থেকে হৃদয়তে অনুভব করার চেষ্টা করি, তাহলে হয়তো একসময় আমি সাইকো হয়ে যেতাম। একবারে রেডিওর স্টোরি যেগুলা খুবই দুঃখজনক হলেও সত্য, আনফর্চুনেটলি রেডিওর অনেক স্টোরি, একদম প্রথম দিককার স্টোরি, যেগুলো কেটে কুটে অনেকেই নিয়ে খুব পচা পচা থাম্বনেইল দিয়ে ইউটিউবে আপলোড করেন, যারা হয়তো আর রেগুলার আমার অনুষ্ঠানগুলো দেখেন, 2-3টা পয়সা কামানোর জন্য এই কাজগুলো করেন। 8, 10টা, 15টা, 20টা এপিসোড এদিক ওদিক কেটে কুটে দিয়ে পচা পচা থাম্বনেইল দিয়ে করেন। এবং যাই হোক, এদেরকে আমি প্রচণ্ড নসিহত করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয় না। চোরে না শুনে ধর্মের কাহিনী, এক কথা থেকে তো আরও অন্য রকমের কথা আসে। তো এটার আরেকটা একটু যুক্ত করি। কিছুদিন আগে একটা চ্যানেল এরকম আমি ভিডিওগুলো কপিরাইট দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। সে আমাকে মেইল করেছে, কোনো অনুশোচনা নাই। সে মেইল করেছে যে আমার জীবনটাই তো শেষ হয়ে গেল, মানে এগুলোতে আমি পয়সা ইনকাম করতাম, ঈদের সময় আপনি কপিরাইট দিয়ে দিলেন। মানে সে যে চুরি করেছে, আরেকজনের যে ক্ষতি করছে, পচাভাবে উপস্থাপন করছে, এটাতে তার কোনো আক্ষেপ নেই। আক্ষেপ হচ্ছে সে পয়সা ইনকাম তার বন্ধ হয়ে গেল। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ, হেদায়েত দিক আল্লাহ। আর তবে যেটা বলছিলাম, যে আমি রেডিওর প্রথম দিকে যে স্টোরিগুলো নিয়ে আসতাম, এগুলো আমি প্রত্যেকটাই অ্যাবজর্ব করতাম, যে এই লোকটার এরকম জীবন। একটা সময়কে আমি অ্যাবজর্ব করে ছেড়ে দিয়েছি, কারণ এই অ্যাবজর্বগুলো যদি আমি করা শুরু করতাম, তাহলে হয়তো প্রত্যেকটা যদি আমি নেওয়া, লাইক ওনার যে স্টোরি, সেটা যদি আমি নিজের মনের মধ্যে পোর্ট্রেট করে নিজেকে ফিল করার চেষ্টা করি, প্রত্যেকটা মোমেন্টে যদি আমি করার চেষ্টা করি, তাহলে ইট উইল বি ডিফিকাল্ট টু লিড ন্যাচারাল লাইফ, নর্মাল লাইফ আমার জীবনে। এবং এই জন্য অনেকেই, বিশেষ করে আপন ঠিকানার প্রথম অনেক
এরকম খুব কাছের মানুষদের অনেক কমপ্লেন ছিল যে কিবরিয়া এটা যেভাবে হচ্ছে তাতে আমাদের এখানে অনেক বৃদ্ধ মানুষরা দেখেন পরিবারের, ওনারা তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করবেন। ইটস ট্রু, আসলেই তাই, আসলেই তাই। সো এমন কিছু ঘটনা যেখানে আসলে কাউকে দায়ীও করা যায় না। আপনি ছোটো বাচ্চাকে কি দায়ী করবেন? বাপ মায়েরা যারা ছিল তারাও তাকে সেভ করার চেষ্টা করে, তাদেরকে আপনি কি দায়ী করবেন? এটা নিয়তি ছাড়া কি? যাই হোক, আমরা চেষ্টা করি, আমাদের কাজ হচ্ছে এরকম ছেলেমেয়েদেরকে পরিবারে ফেরানোর, এবং আমরা সেই কাজটাই করে যাবো ইনশাল্লাহ। আপনার কিছুই মনে নাই, তবে নিরাশ হওয়ার কিছু নাই। এই কুমিল্লা চাঁদপুর যেটাই আপনি বলেছেন, যে জায়গায় আপনি গেছেন, এমনও তো হতে পারে এইসব গ্রুপগুলোতে, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার দিয়ে ওর মায়ের নাম ছিল নীলা, ওর বাবার নাম মনে নেই, নীলার কোনো সন্তান যার নাম ছিল রফিকুল ইসলাম হারিয়ে গেছে। এই ঘটনা, এই চোখের ঘটনার সাথে মিল থাকলে নীলা হয়তো বা অপেক্ষায় আছেন, নীলা হয়তো বা আপন ঠিকানার কথা জানেন, ওর পরিবারের কেউ হয়তো বা অপেক্ষায় আছেন যে এই চোখের ঘটনাটা জানেন, যে কারণে হয়তো ও তার পরিবারের কাছে ফিরে যাবে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় ভিডিওটা ছাড়ছি ইনশাআল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন? সব বলছি। তাহলে তো আর কিছু বলার নাই। দেখা যাক, আপনার এই চোখের ঘটনাটাই এনাফ। জি যদি আপনার পরিবারের কেউ অপেক্ষায় থাকে আমাদের আপন ঠিকানার এই ভিডিওগুলো দেখে, জি। তাহলে আপনাকে আমরা পরিবারে ফেরাতে পারবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।